আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নূর হোসেন বলছি। আমি নূর হোসেন আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা শিক্ষামূলক ভিডিও তৈরি করব এই উদ্দেশ্যে। আমার ডান পাশে দেখুন একটা বড় পুকুর রয়েছে। পুকুরের জলগুলো দেখুন কি সুন্দর, নির্মল, পবিত্র, পরিষ্কার মনে হচ্ছে। এ পুকুরের জলগুলো ঢেউ খেলে যাচ্ছে, কি সুন্দর না দৃশ্যটা। দূরে দেখুন অনেকগুলো নারকেল গাছ এবং দূরের দৃশ্য দেখা যায়, অনেকগুলো গাছের সমারোহ দেখা যাচ্ছে। কি সুন্দর না দৃশ্যটা। আমার বা সাইডে দেখুন অনেকগুলো রেন্টি গাছ রয়েছে, অন্যান্য গাছ রয়েছে। দেখুন তো কত সুন্দর সজীব দেখাচ্ছে গাছগুলোকে। আসুন আজকে আজকে যে ঘটনাটি বলবো সেটা একটা মুরগির ঘটনা। আপনারা মুরগির কথা শুনে অনেকে হাসি পেতে পারে, মুরগির ঘটনা আর কি বলবো। কিন্তু মুরগি থেকেও যে মুরগি একটা উপকারী প্রাণী, এর থেকে অনেক কিছু শেখা যায়। আপনি ঘটনাটা পুরোপুরি যদি ভিডিওটি না টেনে শুনেন আমার ঘটনাটি, তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। এটা 2022 সালের কথা। আমার নানার বাসায় আমি বেড়াতে গিয়েছিলাম। সেখানে সেখানে আমাকে আমার নানা কিছুদিন বেড়াতে যাওয়ার যখন বেড়ানো শেষ হয়ে গেলো, তখন তাদের বাড়ি থেকে আসার সময় কিছু মুরগি এবং কবুতর দিয়েছিল। আজকে কবুতর নিয়ে বলবো না, মুরগি নিয়ে বলবো ঘটনাটি। এই 2022 সালের কোনো একটা সময়ে ওই মুরগিটা আমরা নিয়ে আসলাম। তো জানুয়ারি মাসের কথা, 2022 সালের জানুয়ারি মাসের কথা। তা ওই মুরগিটা প্রথমে 15টা ডিম পেড়েছিল। তা ওই ডিম থেকে 11টা বাচ্চা হয়েছিল। তো বাচ্চাগুলো মুরগি যখন ফুটলো তখন ও সুন্দরভাবে চারিদিকে ঘুরে বেড়াতো, এরকম ওরা নিজের মতো থাকতো। কিন্তু একদিন হঠাৎ একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। আমাদের যে বাসায় থাকতাম তার পাশে একটা ক্ষেতের মতো ছিল, সেখানে আমার আব্বু কিছু কৃষিকাজ করতো, সবজি চাষ করতো। তো ওইখানে আব্বু কীটনাশক দিয়েছিল এবং কীটনাশক খেয়ে মুরগিটা আমাদের মধ্যে থেকে অকালেই চলে যায়। কিন্তু আমি যদি পুরো ঘটনাটা বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে মুরগিটা ধরেন দুপুর 12টা বা 1টার দিকে বিষ খেয়েছিল এরকম। তা পরবর্তী দিনের সকাল 6টা-7টার মধ্যে সে মারা যায়। তো আমরা অনেক ধরনের ওষুধ খেয়ে পেট অস করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। কিন্তু সবচেয়ে শিক্ষামূলক যে ঘটনাটা, যে মুরগি যখন সুস্থ অবস্থায় ছিল তখনও ওর বাচ্চাগুলোকে 2 ডানার নিচে খুব সুন্দর করে আগলে রাখতো, ওদেরকে আদর করে দিত। এবং কিছু বাচ্চা লাফ দিয়ে ওর মার মাথার পাশে পিঠের উপর উঠে ওরা দুষ্টুমি করতো, বসে থাকতো। তো ওইভাবে চলতো, হাঁটাচলা করতো, খুবই ভালো লাগতো দেখতে আমাদের। কিন্তু যখন দেখলাম যে বিষ খাওয়ার পরে ওর সারা শরীর নীলবর্ণ হয়ে গিয়েছিল, নীলবর্ণ হয়ে ফুলে উঠছিল, মুখ চোখ সব ফুলে উঠছিল। কিন্তু ওই অবস্থায়ও ওর বাচ্চাদের খুব সুন্দর করে ডানার নিচে আগলে রাখলো এবং কিছু বাচ্চা ওর মাথার উপর পিঠের উপর উঠে বসেছিল এবং নিজেদের মতো ছিল। ওরা তো ছোটো বাচ্চা, বোঝে না যে ওর মার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু তখন আমি দেখলাম যে কি পরিমাণ ধৈর্য হলে একটা মুরগি সারা শরীরে মানে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পরেও সে তার বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করলো না, বা বাচ্চাদের ঠকালো না, বা ছুঁড়ে ফেলে দিল না। সে কিন্তু এর মাঝে দাপাদাপি করছে, তার মধ্যে মৃত্যু যন্ত্রণা, মানে অনেক কষ্ট সহ্য করছে। কিন্তু তার মাঝেও সে তার বাচ্চাদের নিজের ডানার তলে পিঠের উপর আগলে রাখলো। এভাবে করতে করতে সারা রাত আমরা খুবই কান্নাকাটি করেছিলাম এই ইয়াটাতে। কিন্তু এখান থেকে সবচেয়ে শিক্ষামূলক যে বিষয়টা আমি দেখলাম, যে ওই মুরগিটা মারা গেল ঠিকই, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত সে তার দায়িত্ব, যে সন্তানদের প্রতি যে তার দায়িত্ব, সেই দায়িত্বে সে অবহেলা করলো না। সে তার দায়িত্বটা সঠিকভাবে পালন করলো এবং সে তো পরের দিন সকালেই 6টা-7টার দিকে মারা গেল এরকম একটা টাইমে। তারপরে তাকে আমি মাটি দিয়ে আসলাম এবং তার বাচ্চাগুলা সারাদিন এরকম মানে চিউচিউ করে ডাক্তার মাকে খুঁজতো। আমাদের খুব খারাপ লাগলো। পরে আমাদের একটা মোরগ ছিল, সেই মোরগটাও যথেষ্ট ওই মুরগিটাকে ভালোবাসতো। আমার যেটা মনে হচ্ছে, কারণ ওই মুরগিটা মারা যাবে ওকেও সারাদিনভাবে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু পাচ্ছে না। তারপরে ও আমাদের সাথে ঠোকাঠুকি করতো, মানে ও বোঝাতে চাচ্ছে ওই মেয়ে মুরগিটা কোথায় গেল। ও খুবই অস্থির ছিল, বাচ্চারা অস্থির ছিল। পরে দেখলাম ও কি পরে ওই দিনই বাচ্চাগুলাকে ওই মোরগটা কি সুন্দরভাবে মানে একটা মুরগি যেভাবে তার বাচ্চাগুলোকে খাবার খাওয়ানো শিখায়, নিয়ে ঘুরে বেড়ায়, বিপদ আপদ থেকে হাত থেকে বাঁচায়, চিল বা অন্যান্য প্রাণী থেকে, কাকের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, ওই মোরগটা সেভাবে বাচ্চাগুলোকে মুরগির বেদনাটা হয়তো ভোলার চেষ্টা করে, সেই দায়িত্ব নিয়ে বাচ্চাগুলোকে আগলে রাখলো। এবং এভাবে আস্তে আস্তে ওরা ছোটো থেকে ওই মোরগটা ওই ছোটো বাচ্চাগুলোকে প্রায় যখন 1 মাস বা 2 মাস এরকম বয়স হয় তখন তারা বুঝতে শিখেছে, নিজেদের খাবার খেতে পারে। আস্তে আস্তে মোটামুটি একটা বয়স পর্যন্ত তাদের সাথে ছিল এবং ওই সে তার বাবার মতো বাবা এবং মা উভয়ের দায়িত্ব পালন করেই সে
তো মুরগির বাচ্চাগুলোকে বড় করেছিল। এই 11টা বাচ্চা যে হয়েছিল সবগুলো বাচ্চা আল্লাহর রহমতে বেঁচে ছিল। তারপরে আরও আমরা কিছুদিন ওইগুলোকে পাললাম, অনেক ডিম পারছে, ওরা বাচ্চা হয়েছে আল্লাহর রহমতে। কিন্তু তারপরে আস্তে আস্তে একসময় কিছু মুরগি অসুস্থ হয়ে মারা গিয়েছিল, এবং আস্তে আস্তে আমরা শহরের বাসায় তো সবসময় হয় না, পরে আশেপাশে মানুষ অনেক কথা বলে, তারপরে মুরগির ঘর নোংরা করে, এরকম মানে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা তাদের পরে কিছু মুরগি মারা যাওয়ার পরে কিছু খেয়ে ফেলেছিলাম অসুস্থ অবস্থায়, আর কিছু সুস্থ মুরগি আমরা বিক্রি করে দিয়েছিলাম এরকমই। তাই দোয়া করি যে একটা মুরগির কাছ থেকেও দেখুন কত কিছু শিকার আছে। আমাদের সমাজের মা এবং বাবারা যদি এই মুরগি এবং মোরগের মতো সন্তানদের সাথে ভালো ব্যবহার করতো বা তাদের আগলে রাখতো, তাহলে আমরা সন্তানরা কখনো বিপদগামী হতে পারতাম না। তাদের মধ্যে যে দায়িত্ববোধটা দেখলাম, এই দায়িত্ববোধের যদি খুবই সামান্য অংশ যদি আমরা মানব জাতিদের মধ্যে থাকতো, আমাদের সকল শ্রেণী পেশার মানুষের, নারী পুরুষ বৃদ্ধ যাই হোক, দুনিয়ার সব মানুষের মধ্যে যদি এই সন্তানের প্রতি যে দায়িত্ববোধ বা তাদের দায়িত্ব কর্তব্য কীভাবে পালন করতে হয়, এটা যদি আমরা সকল মানুষরা, নারী পুরুষ সবাই মিলে শিখতাম বা এভাবে চলতাম, তাহলে আমাদের সন্তানরা কখনো বিপদগামী হতো না বা মাদকাসক্ত হতো না, বা তারা সন্ত্রাস বা খারাপ দিকে চলে যেত না। আমি বলছি না যে আমাদের পৃথিবীর সকল বাবা মা খারাপ বা বাংলাদেশের সকল বাবা মা এরা দায়িত্ব পালন করেন আপনার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যে বাবা মার টাকা পয়সা থাকা সত্ত্বেও সন্তানকে সঠিকভাবে তারা মানুষ করতে পারতেছে না। নিজেদের কর্মব্যস্ততার মাঝেও তারা অনেক কর্মব্যস্ত থাকে, সন্তানকে সময় দিতে পারে না, তাদেরকে সাথে ভালোভাবে কথা বলে না, সন্তানরা মোবাইলে আসক্ত হয়ে যায়, তারপরে অনেক খারাপ দিকে সন্তানরা হয়তো চলে যায়, অনেকে মেন্টালি ডিসঅর্ডারে মানে মানসিক সমস্যায় ভোগে। তো এই মুরগির ঘটনা থেকে আমরা এটাই শিখতে পারি যে আমরা যদি সন্তানদের সাথে এরকম দায়িত্ববোধের পরিচয় দিই, তাদের সাথে ভালো ব্যবহার করি এবং তাদের সাথে কথা বলি, তাদের দুঃখ কষ্ট বোঝাতে চাই, তাহলে সন্তানরা কখনো খারাপ পথে যাবে না, তারা পড়ালেখা করে ভালো মানুষ হতে পারবে, জীবনে উন্নতি করতে পারবে এরকম। আর এই শিক্ষার কথা বললাম না, খুবই হাসি পায় যে আমাদের দেশের যে সকল মানুষরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যায়, তারা তো বেশিরভাগই ফিরে আসে না। তাদের বাবা মা এই যে দেশে কিভাবে রয়েছে, তাদেরকে এত সুন্দরভাবে পড়ালেখা করে, কষ্টের মধ্যে থেকে অনেক সন্তানকে বাবা মারা মানুষ করে তোলে দায়িত্ববোধ দিয়ে নিয়ে। তারপরেও অনেকে আছে মানে সন্তানরা আমরা বিদেশে পড়ালেখার উদ্দেশ্যে যাচ্ছি, যে আমরা ওই ওই মানে ওই দেশটা মানে ভালো ভালো জিনিস দেখে আরামায়েশ বা ভালো বেতনের চাকরি, সুন্দর পরিবেশ, সুন্দর সব কিছু মানে অনেক ভালো কিছু পেয়ে আমরা আমাদের দেশকে ভুলে যাচ্ছি। আমাদের বাবা মা, আমাদের শিক্ষক যে আমাদের এত সুন্দর করে মানে পড়ালেখা শিখিয়ে এই পর্যন্ত আনতে, আমাদের বাবা মা, শিক্ষক, সমাজের এবং দেশের সরকার সবার অবদান আছে। কিন্তু আমরা ওই বিদেশে যে অনেকে সেটেল হয়ে যাচ্ছি, বেশি আমার মনে হয় প্রতি বছর প্রায় 50 থেকে 60-70 হাজার এরকম বা লাখের কাছাকাছি শিক্ষার্থী বিদেশ যাচ্ছে, তারা তো দেশে ফিরে আসছে না। তাদের বাবা মারও অনেক সময় বাবা মা বৃদ্ধ হয়ে মারা যাচ্ছে, বাবা মাকে তারা ফোন করারও সময় পায় না, বাবা মা খুবই কষ্ট হয়, কিন্তু কাউকে বলতেও পারে না। একসময় এভাবে ধুকে বাবা মা মারা যায়। আবার অনেকে যারা আমরা দেশে আছি, তারাও আমরা বাবা মার সাথে সঠিক ব্যবহার করি না। আবার অনেক জায়গায় বাবা মা সন্তানের সাথে সঠিক ব্যবহার করতেছে না। এগুলো তারপরে একটা পরিসংখ্যানে উঠে এসেছে যে বাংলাদেশের থেকে যে অনেক মানুষ বিদেশে থাকে না, সেটা লাখ হোক বা কোটি সংখ্যক মানুষ হোক, মানে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ বিদেশে থাকে, তাদের যে সন্তান জন্ম হয়, তারা বাংলা ভাষায় সেভাবে কথা বলতে পারে না, বা তারা বাংলা ভাষাভাষী হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে লজ্জাবোধ করে, বাংলা ভাষাকে সেভাবে মূল্যায়ন করে না। বা বাবা মার কর্মব্যস্ত থাকে দুইজনেই, সন্তান মানুষ হয় কাজের মহিলার কাছে বা কোনো একটা প্রতিষ্ঠানে তারা দিয়ে দেয় সন্তানকে দেখার জন্য। তারপরে এইভাবে অস্ট্রেলিয়া একটা ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে, যে একটা মা তার গাড়ির মধ্যে একটা বাচ্চাকে লক করে ভুলে হয়তো চলে গেছে, সেই বাচ্চাটা ওখানে মারা গেছে। এরকম এই যে অবহেলাগুলো আমরা আমাদের প্রত্যেকটা দেশই কম বেশি উন্নয়ন হচ্ছে, শিক্ষার হার বাড়ছে, কিন্তু আমাদের মধ্যে সেই মনুষ্যত্বের হার বাড়ছে না, দায়িত্ববোধ বাড়ছে না, সততা বাড়ছে না, দেশপ্রেম বাড়ছে না। তাহলে আমরা মানবজাতি কীভাবে বলুন উন্নতির দিকে তো আমরা যাচ্ছি, কিন্তু এই উন্নতিটা বাহ্যিক উন্নতি। আমাদের অন্তরকে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ঈমান এনে, রাসূলের সকল আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ঈমান এনে তার কথা মতো যদি আমরা চলি এবং রাসূলের আদর্শ অনুযায়ী চলি, তাহলে আল্লাহর রহমতে আমাদের এই এবং ভালো ভালো কাজ করতে চাই, তাহলে আল্লাহ তাআলা চাইলে হয়তো আমাদের মধ্যে সেই সততা, দায়িত্ববোধ, দেশপ্রেম, আখলাকে হামিদার ভালো গুণগুলো দিয়ে দান করতে পারেন তার রহমত স্বরূপ, এবং রাসূলও তাহলে আমাদের শাফায়াত করবে, আমরা দুনিয়ায় সফলকাম হতে পারবো, এবং আখিরাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য শাফায়াত করে, তাহলে তো আমরা জান্নাতেও যেতে পারবো। ঘটনাটা হয়তো বেশি কথা বলে ফেলেছি, বিস্তারিত অনেক কিছু বলে ফেলেছি, তাহলে এটা চিন্তা করে দেখবেন যে আমি কতটুকু গুছিয়ে বলতে পারছি জানি না, কিন্তু আমার কথাগুলো আপনারা মূল্যায়ন করবেন, চিন্তা করবেন এটা নিয়ে, তাহলে আপনি হয়তো
বুঝতে পারবেন। আর যদি আমার ঘটনা মানে আমার কথাবার্তা বলার মধ্যে কোনো জড়তা বা ভিডিওর কোয়ালিটি নিয়ে সমস্যা থাকে, আমার জন্য দোয়া করবেন, যাতে এখন আমার সেই অর্থনৈতিক সামর্থ্য নেই যে আমি অনেক ভালো একটা স্টুডিও তৈরি করে বা অনেক মানে যে সব কিছু যে লাগে একটা ভালো ভিডিও তৈরি করতে, সেরকম আমার সামর্থ্য নেই। একটা সাধারণ মোবাইল দিয়ে ভিডিও করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আপনার আত্মীয় স্বজন, মা বাবা, পাড়া প্রতিবেশী, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই বলে আমি নূর হোসেন, আপনাদের সকলের ভাই নূর হোসেন, আমি ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন সবাই।